Transnationality, Multiculturalism and Gender in Contemporary World and Literature শিরোনামে আজকের এই চমৎকার সম্মেলনটি আয়োজন করার জন্য এবং সেই সাথে সম্মান প্রদর্শন করছি পোস্ট কলোনিয়াল অ্যান্ড দি কলোনিয়াল ক্রিটিক সেশন চেয়ার প্রফেসর ডক্টর জিয়া মনিরুজ্জামান স্যারকে। যারা শুনছেন তাদেরকে স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় জসীমউদ্দিনের কবর কবিতা পল্লী ভাবনার ঊর্ধ্বে এক বিরূপ পরিবেশনের স্বতন্ত্র। মানুষ যখন ইচ্ছাকৃতভাবে বা অন্যের কোনো দমনের শিকার হয়ে নিজের শেকড় ভুলে যায়, যেখান থেকে তার শুরু, যেখান থেকে তার সম্ভাবনা বিকশিত করে চূড়ান্ত পর্যায়ে যেতে পারে, তখনই মানুষ অন্যের চাকচিক্যের কৃতদাস হয়ে পড়ে এবং মানুষের এই মূল্যবোধহীনতা এবং আত্মবিশ্বাসহীনতাকে ব্যবহার করে সাম্রাজ্যবাদী দেশগুলো প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত নিজেদের আগ্রাসনটিকে মানুষের উপর চাপিয়ে দেয়। যদিও এটি রাজনৈতিকভাবে শুরু হয়, কিন্তু এটির মূল উদ্দেশ্য অর্থনৈতিক আগ্রাসন সৃষ্টি করা এবং এটির মাধ্যম হচ্ছে, এবং প্রথম মাধ্যম আমি জোর দিয়ে বলছি, প্রথম মাধ্যম হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন সৃষ্টি করা। এবং সেই সাংস্কৃতিক আগ্রাসনের প্রসঙ্গ ধরেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আসে, সংস্কৃতির প্রধান এবং প্রথম উপাদান ভাষা। ভাষাকে কেন্দ্র করেই উপনিবেশিত দেশগুলোকে উপনিবেশায়নের অধীনস্থ করা হয়। সেই জন্যই আমার এই বিষয়টিকে বাছাই করা গবেষণার জন্য। জসীমউদ্দিনের কবর কবিতার ভাষা উপনিবেশায়নের একটি অন্যতম প্রতিবাদ বা প্রতিরোধ। উপনিবেশবাদ হচ্ছে এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে পশ্চিমা দেশগুলো সচেতনভাবে কিছু গবেষক, শিক্ষক এবং জ্ঞানী মানুষকে প্রশ্রয় দিচ্ছেন যেন তারা জ্ঞানতাত্ত্বিকভাবে প্রত্যেকটি উপনিবেশিত দেশের শেকড়কে, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্যকে বর্বর, অসভ্য, পশ্চাৎপদ মনে করে তথাকথিত আধুনিকতার নামে সামনে চলে আসে এবং তাদের কৃতদাসে পরিণত হয়। তারা যেভাবে পরিচালিত হয় সেভাবেই পরিচালিত হয়। দুঃখের সাথে বলতে হয় যে আমাদের ভেতরে নিজের শেকড়কে পেরিয়ে যাওয়ার প্রবণতার কারণে তারা এই সুযোগটি পায়। সেই সাথে সাথে উত্তর উপনিবেশবাদ হচ্ছে এমন একটি দৃষ্টিভঙ্গি যা উপনিবেশবাদের যে নেতিবাচক প্রভাব উপনিবেশিত দেশগুলোর উপর পড়ে এবং উপনিবেশিক দেশগুলোর দ্বারা যে দেশগুলো যেভাবে ঔপনিবেশিক শাসনের কারণে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, তাদের চিন্তাধারা, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি এবং তাদের মতো করে দেখার যে দৃষ্টি, সেটাতে দেখে একটি প্রভাবগুলো ক্যালকুলেট করে বা পরিমাপ করে এবং নিজেদেরকে উপনিবেশিত মানুষগুলোকে নিজেদের শেকড়ের কাছে নিয়ে যায়। এমন একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে উত্তর উপনিবেশবাদ। আমরা যখনই শোষণ শুনি, শোষণের পাশাপাশি প্রতিরোধ কথাটি আসে, বিশ্ব সাহিত্যেও সেটি এসেছে। এটিকে বলা হয় রেজিস্ট্যান্স অফ লিটারেচার এবং রেজিস্ট্যান্স অফ লিটারেচারের একটি অন্যতম অংশ বা মূল অংশ বা প্রাথমিক অংশ আমরা বলবো রেজিস্ট্যান্স অফ ল্যাঙ্গুয়েজ। গবেষণার প্রেক্ষাপট হিসেবে আমরা উল্লেখ করতে পারি গুরুত্বপূর্ণ কিছু ঔপনিবেশিক শাসন নিয়ে কথা বলা ব্যক্তিবর্গের নাম, যেমন গায়ত্রী চক্রবর্তী স্পিক বা ক্যান্ডাস অবারটন স্পিক, এরপরে ভূমিকে ভাবা, নওবুগি ওয়াজ থিয়াঙ্গো, দ্য ডিকলোনাইজিং মাইন্ড, এবং অবশ্যই এডওয়ার্ড সাইডের কালচারাল ইম্পেরিয়ালিজম, ফ্রান্স ফানন ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। এই গ্রন্থগুলো দ্বারা আমরা দেখেছি কিভাবে পশ্চিমা দেশগুলো প্রাচ্যের দেশগুলোর উপরে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে জোর জবরদস্তি চালিয়ে কিভাবে তাদেরকে মূল ভিত্তি থেকে সরিয়ে দিচ্ছে। ঠিক এই জায়গাটি বাংলা ভূমিতেও ভারতবর্ষে হয়েছিল। সেটি রেফারেন্স হিসেবে আমরা এডওয়ার্ড সাইডের কথা বলতে পারি। তিনি তার কালচারাল ইম্পেরিয়ালিজম গ্রন্থে ইয়েটস অ্যান্ড ডিকলোনাইজেশন চ্যাপ্টার একটি কথা বলেছেন, যেটি আয়ারল্যান্ডের সঙ্গে হয়েছে ঠিক সেটি বাংলা ভূমির সঙ্গে হয়েছে। তিনি বলেছেন what was done in Ireland was also done in Bengal। উপনিবেশায়িত দেশগুলোর উপর উপনিবেশবাদী শক্তির প্রভাব সম্পর্কে ফ্রান্স ফানন তার ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক গ্রন্থে বলেছেন, আনফর্চুনেটলি বলেছেন, for the black man there is one destination and it is white। সাদাদের ভিতরে ডুবে যাওয়াই তাদের একমাত্র গন্তব্য ছিল। এটির বিপরীতে জসীমউদ্দিন এসেছেন নিজের শেকড়ের কথা বলতে। এটি আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আপত্তি একটি কথাতে তাকে শুধুমাত্র বা বেশি করে আমরা পল্লী কবি
বাছাই করি এবং বাংলা সাহিত্যে যদিও উত্তরোপনিবেশবাদী সাহিত্য নিয়ে কথা হয়েছে, তারপরেও জসীমউদ্দিনের অবদানটিকে বা তার অবস্থানটিকে গুরুত্বের সাথে কম ব্যাখ্যা করা হয়েছে বা এখনো ব্যাখ্যা করা হয়নি। বাংলা সাহিত্যের প্রতিরোধ সৃষ্টিকারী লেখকদের প্রসঙ্গে বিশ্ব সাহিত্যে উপনিবেশবাদ ও প্রতিরোধ গ্রন্থে মোহাম্মদ জসীমউদ্দিন বলেছেন, কাব্যদীপ্ত নজরুলের কবিতার মাধ্যমে তৎকালীন ইংরেজ শাসক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রামের সূচনা করলেও সাহিত্যের সকল শাখায় প্রমাণ ছিল। এমনিভাবে মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া, জসীমউদ্দিন এবং আল মাহমুদের ভেতরেও এই প্রতিবাদটি ছিল, কিন্তু সেখানে জসীমউদ্দিন ঠিক কোন জায়গাটি ধরে ভাষাগতভাবে কিনা নাকি অন্য কোনোভাবে ডিকলোনাইজেশনকে প্রমোশন করেছেন সেই বিষয়টি আসেনি। সেই সূত্রে আমরা জসীমউদ্দিনের আরেকজন গবেষক আহমেদ ফিরোজের কথা বলতে পারি, যিনি কবি জসীমউদ্দিন গ্রন্থে বলেছেন, একজন সচেতন শিক্ষিত ব্যতিক্রমী প্রয়াসের বলে জসীমউদ্দিন তার কাব্যে অন্য একটি স্বতন্ত্র ভাষা নিয়ে আসতে পেরেছিলেন। এবং আহমেদ ফিরোজ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে তার অর্থাৎ জসীমউদ্দিনের সাহিত্যচর্চার মূল উদ্দেশ্য ছিল আদি ও দেশ রাজনীতির কাছে ফিরে যাওয়া। যখন তিনি রাজনীতির কথাটি বলেন তখনই কিন্তু আমরা একটা স্পষ্ট ইঙ্গিত পাই যে তিনি আসলে উত্তরোপনিবেশবাদের কথাই বলছেন। এই প্রবন্ধটিতে দুটো প্রশ্নকে কেন্দ্র করে গুণগত প্রক্রিয়ার মাধ্যমে পদ্ধতিতে প্রবন্ধটি কাজ চালিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। একটি হচ্ছে জসীমউদ্দিনের কবর কবিতার ভাষা কি পল্লী সর্বস্ব কোনো আবেগ নাকি উত্তর উপনিবেশবাদী ভাবধারার একটি প্রতিরোধ, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সেগুলো কোন ভাষাগত উপাদান যেগুলো জসীমউদ্দিনের কবর কবিতার ভাষাকে বিউপনিবেশনের প্রতিরোধ হিসাবে প্রমাণিত হচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে আমি উত্তর উপনিবেশবাদ এবং জসীমউদ্দিনের সম্পর্ক বিশ্লেষণের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে যাব। পূর্বেই বলেছি যে যখনই শোষণ এসেছে পৃথিবীর যে কোনো প্রান্তে তখন তার প্রতিরোধ এসেছে। সেই জায়গা থেকে উত্তর উপনিবেশবাদী অনেক লেখকই ছিলেন, তার মধ্যে জসীমউদ্দিনের স্বতন্ত্রতা খোঁজাটাই এই প্রবন্ধের মূল বিষয়। জসীমউদ্দিনের কবর কবিতাটাকে বাছাই করার বিষয় হচ্ছে কবর কবিতাটি ভারতবর্ষ উপনিবেশবাদ যখন প্রতিষ্ঠিত হয়ে গেছিল সেই সময়কার লেখা এবং জসীমউদ্দিনের শুরুর দিককার লেখা, সেই জন্যই এই কবিতাটিকে বাছাই করা হয়েছে। সেখানে 118 লাইনের দীর্ঘ কবিতায় তিনি একজন কৃষককে তুলে ধরেছেন যে তার জীবনের সাথে জড়িত, মোটামুটি বলতে পারি পারিবারিকভাবে জড়িত সবগুলো সম্পর্ককে অনুভব করেছেন এবং মানুষের যেটি শেষ পর্যায়ের গন্তব্য মৃত্যু, সেই সবগুলো মানুষের মৃত্যুকে তিনি দেখেছেন, অনুভব করেছেন, ধারণ করেছেন এবং একজন কৃষক হয়ে তিনি ভেস্তে নসিব করেও সকল মৃত্যু ব্যতীত প্রাণ ব্যক্তিগত বেদনা বোধটাকে ব্যবহার করে তিনি তার ভাষায় বিশ্ব মানবের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, যেখানে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ চলে আসে। যেটি গান্ধী চক্রবর্তী বলেছেন ক্যান দ্য সাবলটান স্পিক, তিনি কিন্তু সাবলটানদের কথাও বলেছেন এবং তিনি নিজেও একজন সাবলটান, একজন কৃষক। নিজস্ব ভাষা রেখে পশ্চিমা আধুনিকতার নামে প্রত্যেকটি উপনিবেশিত দেশের ভাষাকে আঞ্চলিক ভাষা বর্বর অনগ্রসর পশ্চাৎপদ বলেছেন, কিন্তু জসীমউদ্দিন সেই আধুনিকতার ধাঁচেও যায়নি এবং পশ্চাৎপদতার খাদেও পা দেন। তিনি না সাধু ভাষায় থেকেছেন না চলিত ভাষায় থেকেছেন, তিনি দুটোকে একসাথে নিয়ে চলেছেন, যেটি কবর কবিতার শিল্পগত মানকে অক্ষুণ্ণ রেখেছে। ক্রিয়াপদের ব্যবহারের দিকে যদি আমরা আসি, এখানে সাধু এবং চলিত দুভাষার ক্রিয়াপদের ব্যবহার আমরা দেখেছি, যেটা সম্পর্কে আবহমান পল্লীর রূপকার জসীমউদ্দিন গ্রন্থে বলেছে। জসীমউদ্দিনের কাব্যে সাধু এবং চলিত ভাষার মিশ্র রূপ একই ক্ষেত্রে ব্যবহৃত হলেও তা কাব্যগুণ বিনষ্ট করেনি বা অক্ষুণ্ণ রেখেছেন। আমরা দেখতে পেয়েছি একই সাথে তিনি বলছেন, হারা হয়ে গেল দিশে বেচি পথ পানে চেয়ে কহিলাম বাঁচা সৌ লয়ে পথ পানে চাহি জড়ায় ধরে কেঁদে হইতাম সারা কথা কোষনাগ্য ধরি হাতিছে ইত্যাদি সাধু ভাষার ক্রিয়াপদ ব্যবহার করেছে। একই কবিতায় তিনি আবার বলছেন আঁকি যেন জাগি ওঠে পে কেঁপে কাটাতো জাগে ইত্যাদি। আবার পাশাপাশি তিনি একেবারে অন্য সংস্কৃতিকে ধারণ না করার
আহ, আধুনিকতার বিপরীতে যাওয়া সেটিও করেনি। তিনি বিদেশি ভাষার ক্রিয়াপদকেও ব্যবহার করেছেন, যেমন নাওয়ায় চোখের জলে, দোয়া মাং আর মাং, নাওয়ায় নাজেল, নাজেল, এই সবগুলো ক্রিয়াপদ তিনি বিদেশি ভাষা থেকে এনেছেন, তার ভাষায় প্রতিস্থাপিত করেছেন, যেটি নিজস্ব ভাষারীতি, যা কবর কবিতার ভাষাকে পৃথক করে। আমরা আরেকটি জিনিস দেখতে পাই, ও একটি কথা প্রচলিত, দর্শকদের পল্লী কবি, পল্লী কবি, পল্লী কবি, এই জিনিসটি প্রতিষ্ঠিত, কিন্তু পল্লী কথাটিকে আমরা মানি বা না মানি, আমরা কিন্তু পশ্চাৎপদতার দিকে নিয়ে যাই। কিন্তু পল্লী কবি হিসেবে তিনি যে আঞ্চলিক শব্দগুলো ব্যবহার করেছেন, সেগুলো না বেশি ছিল না কম ছিল। সেই জায়গা থেকে বলা যায় পল্লী কবি হিসেবে আঞ্চলিক শব্দের ব্যবহার কোনো প্রকার আধিক্য কবর কবিতায় পাওয়া যায়নি। ঠিক তেমন লৌকিকতার অনুপস্থিতিও, যেটি হয়তো উপনিবেশবাদকে সমর্থন করে, সেই লৌকিকতার অনুপস্থিতিও তার কবিতায় ছিল না। তিনি কিছু শব্দ ব্যবহার করেছেন, যেমন দেরি মানে দেড়, আন্ধার, আধার, সব, মাদুর, বাজার, আঠাল, আঠাল মানে গোয়াল, মাথাল, মাথায় কৃষক যে ছাতার মতো যে দ্রব্যকে ব্যবহার করে রোদ এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য, মসজিদ মানে মসজিদ, ভেস্ত, বেশ, এই ভেষজ শব্দগুলো নিয়ে এসেছেন, যা আসলে আমাদের মূল জায়গাকে নিয়ে আসে। এরপরে প্রশ্ন বিষয়টি হচ্ছে লোক সংস্কৃতিজাত শব্দের প্রসার, যেখানে উপনিবেশবাদী চিন্তাবিদরা বা যারা উপনিবেশবাদকে প্রতিস্থাপিত করেছেন লিখায়, তারা লোক সংস্কৃতিকে কেউ অনুর্বর, বর্বর, পোশাকপদ বলেছেন। সেই দিক থেকে, সেই সর্বনাশার স্রোত থেকে বা নিজের দেশকে বাঁচানোর জন্য তিনি কিন্তু লোকজ চিত্রকে উপস্থাপন করার চেষ্টা করেছেন রূপকের মাধ্যমে। রূপকে তিনি পৈতৃকতান্ত্রিক শোষণের বিরোধিতাও করেছেন। আমরা জানি সকল প্রকার শোষণই কিন্তু বা আগ্রাসনই কিন্তু আসলে উপনিবেশ সৃষ্টি করে, আর উত্তর উপনিবেশবাদের মূল বিষয় হচ্ছে আগ্রাসনের বিপরীতে কথা বলা। আমরা দেখেছি যে কবর কবিতায় কবি নাগরিক বিবাহিত জীবনের নেতিবাচকতার, নেতিবাচক পরিস্থিতির কথা বলেছেন। শ্বশুর টাকার কষাই চামার, বিদেশি শব্দ তিনি ব্যবহার করেছেন পৈতৃকতান্ত্রিকতার বিরুদ্ধে। চাহিদি ছাড়িয়া দিতে অনেক কমিয়া সেইবার তারে আনিলাম একসাথে। আমরা দেখেছি চিত্র গল্পে তিনি কিভাবে প্রান্তিক জীবনকে ব্যবহার করেছেন। শাপলার হাতে তরমুজ বেচি, দুপয়সা করি দেরি, পুঁতির মালায় ছড়া দিতে কখনো হইতো না দেরি, 1.5 পয়সার তামাক আর মাজন লইয়া খাটে, সন্ধ্যাবেলায় ছুটে চলিতাম শ্বশুর বাড়ির বাকি। এখানে শাপলা, তরমুজ, পুঁতির মালা, তামাক, মাজনগুলো গ্রামীণ সংস্কৃতিকে যেভাবে প্রতিষ্ঠিত করে, তেমন গ্রামীণ পরিবার ব্যবস্থা, গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাকেও সামনে নিয়ে আসে, যেটি আসলে উপনিবেশিত একটি উপনিবেশিত ভারতবর্ষের মানুষের জন্য প্রয়োজন ছিল। এবং কবর কবিতার অত্যধিক জনপ্রিয়তা প্রমাণ করে যে মানুষগুলো আসলে প্রস্তুত ছিল নিজের শিকড়ের কাছে ফিরে আসার, কিন্তু সেটির জন্য প্রয়োজন ছিল দিক নির্দেশনার। সম্বন্ধবোধের ব্যবহার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিটিশ বা পাশ্চাত্য আধুনিকতার চরম যুক্তিবাদকে নাকচ করে পারিবারিক স্নেহ বা মমত্বকে, সম্বন্ধপদগুলোকে জসীমউদ্দিন অনুনীত করেছেন, যেমন দুলাল, মানিক, বাচ্চা, ভাবিসা, ফুটু, এই ধরনের শব্দ যখন আমরা শুনি, তখন আমাদের ভেতরে আসলে নিজের শেকড়, নিজের পরিবার, নিজের আত্মা প্রতিনিধিত্ব আমরা কাজ করে, যেটি আমাদেরকে আমাদের আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত করে, এবং আমরা বলতে পারি যে আমাদেরটা দিয়েই আমরা আসলে সামনে যেতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন, যেমন নাজেল, রহমান, খোদা, কাপড়, নাওয়ায়, ভোর, ছাড়, দুনিয়া, আজান, রঙিন, রোজ কিয়ামত, মুনাজাত, চামার। অনেকেই বলে থাকবেন জসীমউদ্দিন হয়তো মুসলিম ছিল বলে তিনি ইসলাম ধর্মকে প্রচার করেছেন, কিন্তু আমরা দেখি 19 শতকে কিন্তু বাংলা গদ্যের প্রচারের নামে যেই বক্তব্যগুলো এসেছে, সবগুলোতেই কোনো না কোনোভাবে আমরা দেখেছি যে খ্রিস্টান ধর্মকে আসলে প্রচার করা হচ্ছিল, যেটি ব্রিটিশদেরই একটি কৌশল হিসাবে দেখা যায়। সেই জায়গায় তিনি ইসলাম ধর্মের প্রচার করেছেন, এবং শুধুমাত্র ইসলাম ধর্মের প্রচার তিনি করেননি, যে কারণে তাকে আমরা অসাম্প্রদায়িক বলতে পারবো। তিনি কিন্তু সংস্কৃত শব্দ ব্যবহার করেছেন, হিন্দি শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি আসলে ভারতবর্ষের প্রচলিত ধর্মগুলোকেই তখন সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। শেষের দিকে যেটি দিয়ে শেষ করবো সেটি হচ্ছে তিনি সংলাপ এবং পরোক্ষ উক্তির, যেটি
ব্যাকরণগত ব্যাখ্যা ভাষার সেটি চমৎকার ব্যবহার করেছেন। উত্তম পুরুষের ব্যবহারে তিনি কবর কবিতার গল্প বলেছেন, যেটি ঠাকুরমার ঝুলির সেই স্বাদ আমাদেরকে দেয়। এখানে তিনি উত্তম পুরুষে পরোক্ষক্তির ব্যবহার করেছেন। নাতির সম্মুখে তিনি নাতির কথা বলেছেন, বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে। এবং যখন তার ছেলে অসুস্থ হয়ে যায় তখন ছেলে কি বলেছেন, নাতনি যখন বাবার বাড়ি আসতে যায় অসহায় অবস্থায় তখন কি বলেছেন, এগুলো সব তিনি নিজে পরোক্ষক্তির মাধ্যমে বলেছেন, যেটি অসাধারণ দাবিদার। এবং চমৎকার সমাশক্তির ব্যবহার তিনি করেছেন। সম্ভবত কবর কবিতার সমসাময়িক সময় এত বেশি সমাশক্তি অর্থাৎ অপ্রাণীবাচক শব্দকে বিষয়ের ভিতরে প্রাণীবাচকতা আনা এবং সবগুলো অনুসম্ভব প্রকৃতির কাছে নিয়ে যাওয়া অসাধারণ ছিল। এবং বক্তৃতা এবং পদাশ্রিত নির্দেশকের ব্যবহারও খুব চমৎকার ছিল। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ফোটে। না মারিত ক্রিয়াপদের পূর্বে পদাশ্রিত নির্দেশক নায়ের ব্যবহার। রঙের ব্যবহার তিনি করেছেন। রামধনু বুঝি নেমে এসেছিল বেহেশতের দ্বারে, একটি সন্তানহারা পিতার যন্ত্রণা তিনি কল্পনা করছেন, হয়তো বেহেশতের সবগুলো রং ওই নিষ্পাপ শিশুটিকে কেন্দ্র করে চলে এসেছে। এভাবে তিনি ভাষিক প্রতিরোধ সৃষ্টি করেছেন। উপসংহারে বলতে চাই, সাধু ও চলিত ভাষার অপূর্ব মিশ্রণ সংগ্রাম